এই অবন্তী যখন যার সাথে কথা বলতে আসে তখন শুধু তার সাথেই কথা বলে। ভ্যাম্পাইপার কুইন সবাই জ্ঞান ফিরালো। তারপর সে তার একটা উপদেষ্টার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলল। রাতটা নিজ নিয়মেই চলে গেল। সকালে রিমনের ঘুম ভাঙল তার মায়ের ডাকে। সে ঘুম থেকে উঠে চমকে উঠল। তার হাত একেবারে ঠিক হয়ে গেছে। এটা কি করে সম্ভব? ইমনের মাথায় কিছুই ঢুকছে না। প্রথমে হাত পা আর গলার আঘাত, তারপর আজকের আবার হাতের আঙুল। একটু একটু শীতের আবহাওয়ায় দেখা যাচ্ছে। মনে হয় কয়েকদিনের মধ্যে শীত চলে আসবে। সকালে নাস্তা শেষে সে রিমন ছাদে এসে দাঁড়ায়। আজ অফিসে বন্ধের দিন, তাই রিমন রিল্যাক্স ফিল করছে। যদিও তার এক্সাইটেড খবর অফিসের সেদিনে পৌঁছে গিয়েছিল। তাকে সুস্থ না হওয়ায় পর্যটন ছুটি দেওয়া হয়েছে। কিন্তু রিবন যে এখন সুস্থের চেয়েও বেশি সুস্থ। অবন্তী ছাদে এসে দেখে যে রিবন ছাদের এক কোনায় রেলিংয়ে ধরে দাঁড়িয়ে আছে। অবন্তী বেশ ভালো করে জানে যে এখন সে যদি ছাদে যায় তাহলে রিবনের নিচে নেমে যাবে। তাই সে আর ছাদে গেল না, নিচে নেমে গেল অবন্তী। রিবন একইভাবে দাঁড়িয়ে আছে। সে এখন বেশ গভীর চিন্তায় মগ্ন। তার সাথে হচ্ছেটা কি তাকেই যে করেই হোক জানতে হবে। রিবন আরও বেশ কিছুক্ষণ চিন্তা করেও কিছু পেল। তাকে সাহায্য করার মতো কাউকেও সে খুঁজে পেল না। সে নিচে নিজের ঘরে চলে আসে। তার মা রান্না করছে, বাবা বাইরে গেছে। রিমন মোবাইলটা নিয়ে শুয়ে পড়ল আর তার একটা পছন্দের গান শুনতে লাগলো। গানটা তার খুবই পছন্দের। সেই গান শুনতে শুনতে এক সময় গিয়ে ঘুমিয়ে পড়ল। অসময়ে ঘুমাবার অভ্যাস রিমনের নেই, তবুও সে ঘুমিয়ে পড়ল। আর তার ঘুমটা বেশিক্ষণ স্থায়ীও হলো না। ঘুমিয়ে পড়ার মিনিট 12 পর রিবন ঘুম থেকে লাফিয়ে উঠল। সে তাড়াতাড়ি বালিশের পাশ থেকে মোবাইলটা নিয়ে তার একটা কলিগকে ফোন করলো। তার সেই কলিগের নাম লামিয়া জামাল। সে লামিয়াকে ফোন করে বলল, ও দোস্ত শোন, একটা অভ্রান্ত গুরুত্বপূর্ণ আর জরুরি কাজ আছে। তুই তাড়াতাড়ি আমার সাথে দেখা কর। লামিয়া অবশ্যই এখন দেখা করতে একটু নারাজ, কিন্তু রিবনের জোরাজুরিতে সে রাজি হয়ে যায়। সে রিবনের সাথে একটা কফি শপে দেখা করবে। রিবন তাড়াতাড়ি রেডি হয়ে সেই কফি শপে গিয়ে হাজির হলো। লামিয়া এখনও আসেনি। রিবন 2 কাপ কফির অর্ডার দিয়ে লামিয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর লামিয়া এসে যায় আর বল এবার কী এমন জরুরি কাজ আছে যে একেবারে বাড়ি থেকে ডেকে নিয়ে আসলি? হ্যাঁ বলছি, তার আগে তুই বলতো, তুই কি কোনো শামসুল পীরকে চিনিস? রিবনের কথা শুনে লামিয়া বেশ চমকে উঠল আর বলল, তুই কিভাবে জানলি? তার মানে তুই চিনিস? হ্যাঁ চিনি, কিন্তু তুই এত খোঁজ নিচ্ছিস কেন? আমার ওখানে ওই পীরের কাছে নিয়ে চল। কি এ শামসুল পীরের কাছে যেতে যেতে আমাদের মাঝরাতে হয়ে যাবে। অনেক দূরে থাকেন তিনি। আমি আছি না, কিছু হবে না, তুই চল। মা আমার বকতে বকতে শেষ করে ফেলবে। আমি আন্টির সাথে কথা বলে নেব। চল তুই। রিবন সত্যি খুব তাড়া দিয়ে কথা বলছিল। লামিয়া রিবনকে এত তাড়াহুড়ো করতে দেখে বলল, কি হয়েছে বলবি তো? চল যেতে যেতে বলি। লামিয়া আর রিবন শামসুল পীরের উদ্দেশ্য যাত্রা শুরু করে দেয়।
যেতে যেতে রিমন লামিয়াকে ওই রাতের ঘটনা সহ তার শরীরের এই অদ্ভুত রকমের ক্ষত আর তা ভালো হওয়ার ঘটনা বলল। সব শুনে লামিয়া একেবারে হাঁ হয়ে যায়। তারপর লামিয়া রিমনকে জিজ্ঞাসা করলো, তো তুই এটা কিভাবে জানলি যে আমি শামসুল পীরকে চিনি? এটা তো কেউ জানে না। সকালে নাস্তা করে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম, আর তখনই আমি স্বপ্ন দেখি যে আমি আর শামসুল পীর সাহায্য করতে পারে আর আমায় তার কাছে নিয়ে যাবে লামিয়া। এর মধ্যে আবার স্বপ্ন দেখা হয়ে গেছে। বাজে কথা বন্ধ কর। লামিয়া চুপ হয়ে যায়। প্রায় সন্ধ্যা 7:30। রিমন আর লামিয়া একটা পাহাড়ের পাদদেশ উপস্থিত একটা গ্রামে পৌঁছায়। গ্রামটার নাম শিবনন্দপুর। গ্রামের এক পাশে ভয়ঙ্কর ঘন জঙ্গল আর অন্য পাশে পাহাড়। লামিয়া রিমনকে নিয়ে শিবনন্দপুরের গ্রামের ভিতরে চলে যায়। গ্রামের বাড়ির ঘর সব ঠিকই আছে, কিন্তু রিমনের চোখে কোনো মানুষ পড়ছে না। রিমন লামিয়াকে জিজ্ঞাসা করলো, ওই ছেমরি, এটা কোন জায়গা? শামসুল পীর কি এই গ্রামেই থাকে নাকি? হ্যাঁ, আর একটু যেতে হবে, মানে এই পরের মিনিটে হাঁটলেই হবে। কি, তাহলে এই গ্রামের কারা থাকে? এই গ্রামে কোনো মানুষ থাকে না। সবাই বলে যে এই গ্রামে নাকি ভ্যাম্পায়ার থাকে, আর ভ্যাম্পায়ারের সাথে আরও অনেক অশরীরাও থাকে। লামিয়া কথাগুলো বেশ ভয় ধরিয়ে দেওয়ার মতো, কিন্তু রিমনের খুব একটা ভয় নেই। তাই সে স্বাভাবিকভাবেই বলল, আমায় ভয় দেখানো বন্ধ কর, এবার তাড়াহুড়ো চল। আমি কিন্তু একদম ভয় দেখছি না, যা সত্য তাই বলছি। রিমন থেমে যায় আর লামিয়ার দিকে তাকায়। রিমন বেশ রাগী চোখে লামিয়ার দিকে তাকায়। লামিয়া থমকে দাঁড়ায় আর বলে, কি হলো? দেখ, তুই কিন্তু আমার হাতে মার খাবি। আমি কি করলাম? সবাই বলে তাই বললাম। চল, এখন আরও অনেক পথ যেতে হবে। রিমন আবার হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে তারা গ্রামের পাশে ওই ঘন জঙ্গলে ঢুকে গেল। লামিয়া আর রিমন দুজনে মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়েছে। লামিয়া মোবাইলের ব্যাটারি লো। এদিকে অনেকক্ষণ হলো রিমনের মনে হচ্ছে কেউ যেন তাদের অনুসরণ করছে। সেই সাথে জঙ্গলের ভিতর থেকে অনেক হিংস্র পশুর ডাক শোনা যাচ্ছে। তবে রিমনের চিন্তার ভাবনা জুড়ে এখন তাদের অনুসারী। রিমন ভাবছে এই ঘন জঙ্গলে কে তাদের পিছু নিতে পারে। লামিয়া হয়তো এখন ব্যাপারটা লক্ষ্য করেনি, কারণ ওর ফোন নিয়ে খুব চিন্তায় আছে। যদিও এক্ষুনি বন্ধ হয়ে যায় তাহলে খুব বাজে হবে। হঠাৎ তাদের মাথার উপরে দিয়ে এক ঝাঁক বাদুড় উড়ে গেল। লামিয়া বাদুড়ের ভয় পায়, তাই সে ভয় চিৎকার করে উঠল। কিন্তু রিমনের কোনো রূপ প্রতিক্রিয়া ছিল না। সে যেমন দাঁড়িয়ে ছিল তেমনিই থাকে। কিছুক্ষণ পর আবার তারা যাত্রা শুরু করে। হাঁটতে হাঁটতে রিমন আবার বলল, আর কত দূর? আর একটু। একটু একটু করে তো ভালোই হাঁটলি। হাঁটতে হাঁটতে রিমন আর লামিয়া পাহাড়ের একেবারে চূড়ায় চলে আসে। লামিয়া হঠাৎ করে বলে উঠল, আমরা যার সাথে দেখা করতে যাচ্ছি সে কিন্তু কবরে থাকে। লামিয়ার কথা শুনে রিমন চমকে ওঠে। রিবনের চোখে আশ্চর্য স্পষ্ট। সে থেমে গেছে। লামিয়া থেমে গেছে। রিবন রাগি রাগি চোখে লামিয়ার দিকে তাকিয়ে আছে। লামিয়া ভয়ে একটা ঢোক গিলে বলল, কি হয়েছে? এইভাবে দেখছিস কেন? তোর সমস্যাটা কি বলতো? তখন থেকেই শুধু উল্টোপাল্টা বকে যাচ্ছিস। গড প্রমেস, পীর শামসুল তো 100 বছর আগে মারা গেছে, আর আমরা এখনও ওনার কবরে যাচ্ছি। লামিয়ার চোখে বিশ্বাসের চাউনি। তার মানে লামিয়া সত্যি কথা বলছে? রিমন বলল, আচ্ছা, এখন তাড়াতাড়ি চল। তারা আবার হাঁটা শুরু করলো। রিমন এখন মনে হচ্ছে তাদেরকে অনুসরণ করছে। রিমন লামিয়াকে কিছু বলল না। লামিয়া এখন এই ব্যাপারে এখন কিছু আন্দাজ করতে পারেনি। কেন?
এটাও রিবন ভাবছে, কেননা পিছন থেকে বেশ জোরে কারো পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। নাকি একটা আবার রিমনের মনের ভুল? না না, কোনোভাবেই এটা তার মনের ভুল হতেই পারে না। সে স্পষ্ট কারো পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে। অবশেষে রিমন আর লামিয়া পাহাড়ের উপরে একটা গর্তের মতো জায়গায় চলে আসে। লামিয়া বলল, এই গর্তের ভিতরে পীর শামসুল এর সমাধি। আমাদের এখন এর ভিতরে যেতে হবে। তো তো দাঁড়ালি কেন? চল তাড়াতাড়ি। আমরা কিছু অদ্ভুত অনুভূতি হচ্ছে। তোর আবার কি অনুভূতি হচ্ছে? আচ্ছা, এখানে কি আমরা দুজন বাদে অন্য কেউ আছে নাকি? রেবন চারপাশটা একবার ভালো করে দেখে নিয়ে বলল, না তো, এখানে আমরা ছাড়া আর তো কেউ নেই। আচ্ছা, ভিতরে চল। রিবন আর লামিয়া গর্তটার ভিতরে ঢুকে গেল। ভিতরে অনেক অন্ধকার ছিল। লামিয়া ফোনের ব্যাটারি লো হয়ে বন্ধ হয়ে গেছে। রিবন ফোনের এখন চার্জ আছে। রিবন ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়ে চলে গেল আর ভিতরে। কিছুক্ষণ যাওয়ার পর রিবন আর লামিয়া একটা সমাধি দেখতে পেল। সমাধিটার চারপাশে অনেক ছোট ছোট ঘাস। লামিয়া সমাধির উপরে নিজের ডান হাত রেখে বলল, শিষ্যের সমস্যা হোক সমাধান, জাগুন পীর, দিন সমাধান। আজ ধাতু উতল উরু, সাহায্য করতে আসুন শুরু। লামিয়া কথা শেষ হতেই সমাধির উপর থেকে আস্তে আস্তে ওপরের অংশ সরে গেল। ভিতর থেকে আলোর একটা তীব্র স্রোত এসে লাগলো রেবন আর লামিয়ার চোখে। দুজনের চোখ বন্ধ করে ফেললো। আস্তে আস্তে আলোটা কমে গেল আর অন্ধকার হয়ে এলো। রিবন আর লামিয়া চোখ খুলল। রিবনের হাতে মোবাইল বন্ধ হয়ে গেছে। লামিয়া বলল, উস্তাদ, আমার সাথে একজন এসে। লামিয়া কথা শেষ হওয়ার আগেই একটা অত্যন্ত প্রবীর কণ্ঠে কেউ বলে উঠল, জানি, কিন্তু তার আগে এখন তোকে বাড়ি ফিরে যেতে হবে। ওর সাথে আমি একা কথা বলবো। কিন্তু উস্তাদ, আমি এখন এত রাতে একা তো ফিরতে পারবো না। তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে চোখের পলকে পাঠিয়ে দেব। কিভাবে? লামিয়ার কথা শেষ না হতেই একটা আলোক রোশনির আবির্ভাব হলো আর সেই আলোতে রোশনি লামিয়া নিয়ে চলে গেল। রিবন রীতিমতো হা হয়ে গেছে, কারণ একের এত অন্ধকার, তার মধ্যে এত কিছু হয়ে যাচ্ছে যা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। কিছুক্ষণ পরে আবার সেই প্রবীর কণ্ঠ বলল, রিবন, আমি জানি তো তোর সমস্যা কি, আর সমস্যার সমাধানও জানি। উস্তাদ, আমি জানতাম যে আপনি পারবেন। কিছু একটা করুন উস্তাদ। শোনো, আগে তোর পরিবারকে তোকে বাঁচাতে হবে। তোর পরিবার এখন খুব বড় বিপদে আছে। বিপদ? কিন্তু কে তাদের ক্ষতি করবে? তোর পিছনে দুজন আছে, একজন যে তোকে ভালোবাসতে চায় আর একজন যে তোকে তার স্বার্থের জন্য চায়। সেই দুজন কেউ উস্তাদ? সেই দুজন কেউ কিন্তু মানুষ নয়। একজন তোর সারা শরীর থেকে রক্ত শুষে নিতে চায় আর অন্যটি কিন্তু তোর স্ত্রী। কি? হ্যাঁ, শোন, তুই এখন নিজেকে চিনতে পারিস না। তুই আগে নিজেকে চেন। তোর স্ত্রীর নাম অবন্তী। আমি অবন্তীকে পাবো কোথায়? ও সব সময় তোর আশেপাশেই থাকে। তুই শুধু ওকে দেখতে পাস না। ও যখন চায় তোকে তার বশে করে নেয়, আর তখনই তুই ওকে দেখতে পাস। কিন্তু যখন ও মায়া তুলে নেয় তখন আর তোর কিছুই মনে থাকে না। তোর শরীরের ক্ষত আর আঘাত সব অবন্তীর ভালো করে দেয়। আচ্ছা উস্তাদ, আমি যদি অবন্তীকে দেখতে চাই তাহলে কি করতে হবে? মানে, আপনি কি কিছু করতে পারবেন? তোর হাতে দেখ, একটা আংটি চলে এসেছে। এই আংটি যতক্ষণ তোর হাতে থাকবে ততক্ষণ তুই অবন্তীকে দেখতে পাবি। আর যে আমার ক্ষতি করতে চায় ওর কি হবে? যে তোর ক্ষতি করতে চায় সে শয়তান।
ও শয়তানের সাথেও তুই লড়াই করবি কিভাবে? তুই ছোটবেলায় থেকেই ভয়হীন ছিলিস, তাই ও শয়তানে তোকে প্রয়োজন। শোন, তোর মধ্যে শক্তি আছে, অনেক শক্তি। তুই তোর সম্পর্কে শুধু এতটুকু জেনে যা যে তুই নিজেও কোনো মানুষ নয়। কথাটা শোনা মাত্রই রিমনের পিলে চমকে উঠল। পীর শামসুল এটা কি বললেন? রিমন কোন মানুষ নয় মানে কি? রিমন অবাক হয়ে পীর শামসুলকে প্রশ্ন করলো, মানে তুই বের কর, কিন্তু আগে তোর পরিবারকে বাঁচা। ও শয়তান তাদের ক্ষতি করবে। আমি এখন তাহলে ফিরবো কি করে উস্তাদ? আমি তোকে চোখের পলকে পাঠিয়ে দিচ্ছি। হঠাৎ পূর্বের মতো একটা আলোক রশ্মির আবির্ভাব ঘটে আর রিবনের চোখ বন্ধ করে। রিবন যখন চোখ খোলে তখন সে তার বাড়িতে পিছনের রাস্তায় দাঁড়িয়ে আছে। সে খুব একটা অবাক হয়নি, কারণ তার এখন অবাক হওয়ার সময় নেই। পীরের কথা যদি সত্যি হয় তাহলে এখন জীবনে অনেক কাজ। পীর যেহেতু এত কিছু জানে, সেহেতু তার কথায় অবিশ্বাস করার কোনো মানেই হয় না। রিবন তাড়াতাড়ি বাড়িতে এলো। তার হাত পীরের দেওয়া আংটি আছে। রিবন বাড়ি এসে দেখে তার মা বাবা এখন ঘুমায়নি। এদিকে রাতের বেশিরভাগই শেষ হয়ে গেছে। কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া আর এত দেরি করে বাড়ি ফেরার জন্য রিবনকে অবশ্যই একটু বকা খেতে হলো। কিন্তু সেটা কোনো ব্যাপার না। রিবন বকাটা এক প্রকারে হাসি মুখে হজম করে নিল। খাওয়া দাওয়ার শেষ করে রিবন নিজের ঘরে চলে গেল। তার বাবা মা নিজের ঘরে চলে গেল আর ঘুমিয়ে পড়ল। কিন্তু রিবনের ঘুম আসলো না। সে শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলো। হঠাৎ তার ঘরে মধ্যে অদ্ভুত রকমের কিছু হতে লাগলো। বাতাসে জানলার পর্দা উড়ে যাচ্ছে, বাইরে মনে হয় ঝড় উঠবে। আনসিক রিমনের ঘরের ভিতরে একটা আলো তারার মতো কিছু একটা ঢুকলো। রিমন বেশ চমকে উঠল। সে উঠে খাটের উপরে বসে পড়ল। আলোক তারার মতো রশ্মিটা আস্তে আস্তে একটা মেয়ের প্রকৃতি ধারণ করতে লাগলো। রিবন হা হয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে আলোক রশ্মিটা একটা সম্পূর্ণ মেয়ের মতো হয়ে উঠল। এমন সুন্দরী কন্যাকে কোনোভাবেই মানব কন্যা বলা যায় না। রিবন মেয়েটার দিকে এক নজরে তাকিয়ে আছে, যেন সময় ওইখানেই থমকে দাঁড়িয়ে গেছে। মেয়েটি রিমনের দিকে তাকিয়ে চমকে উঠল আর বলল, তুমি কি আমায় দেখতে পাচ্ছ? রিবন সাধারণভাবেই উত্তর দিল, হ্যাঁ, দেখতে পাচ্ছি। এবার বলো তো যে তুমি কে, আর আমার সাথে তোমার কি সম্পর্ক, আর আমি বা কে? রিবনের কাছ থেকে এতগুলো প্রশ্ন একবারে শুনে অবন্তী একটু ঘাবড়ে গেল। সে কিছুক্ষণ বিলম্ব করে বলল, তুমি কি এখন জানো না যে তুমি কে? না, জানি না। যখন এত কিছু জেনে গেছো তখন আর তোমার বাকিটা বলতে কোনো আপত্তি নেই। শোনো তাহলে, আমার নাম অবন্তী। আমি তোমাদের এই বাড়িওয়ালার মেয়ে হয়ে মানুষ হিসাবে জন্ম নিয়েছি। তোমার সাথে আমার সম্পর্ক হলো, তুমি আমার স্বামী আর আমি তোমার স্ত্রী। আর শেষ যেই বিষয় সেটা হলো, তুমিও কোনো মানুষ নয়, এটা তোমারও মানব জনম। মানেটা কি সব বুঝিয়ে বলো। আজ থেকে বহু বছর আগে একটা ছেলে একটা মেয়েকে পাবার জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছিল। সেই ছেলেটি মানুষ ছিল, কিন্তু সেই মেয়েটি মানুষ ছিল না। ছেলেটা নিঃস্বার্থ ভালোবাসার জন্য তাকেও মেয়েটার মতো করে দেয়া হয়, যাতে সেই মেয়েটাকে পেতে পারে। কিন্তু একটা শয়তান মেয়ের নজর পড়ে ছেলেটার উপর, আর সেই ছেলেটাকে পাবার জন্য মেয়েটাকে মেরে ফেলে। ছেলেটা যখন জানতে পারে যে তার ভালোবাসা আর দুনিয়াতে নেই, তখনই সে আত্মহত্যা করে। দাঁড়াও, এত কাহিনী বলার কি আছে?
কারণ ওই মেয়েটি আমি আর ওই ছেলেটি হলো তুমি। আমাদের ভালোবাসাকে পূর্ণ করার জন্য আবার আমরা এসেছি, তবে এবার আমরা দু রূপেই এসেছি। এখন তুমি আসতে পারো। আমায় তুমি তাড়িয়ে দিচ্ছ? আমি তোমার স্ত্রী। আমাদের কিন্তু বিয়ে হয়েছে, শুধু একটা সংসারের জন্য এত কিছু হচ্ছে। আমি কোনো মেয়েকে আমার জীবনে দেখতে চাই না। এটা তুমি না, তোমার ভিতরে তুমি কে জাগাও আর দেখো আমাকে, সব বুঝে যাবে। আমার ভিতরে আমিকে বুঝি তুমি তোমার বশে করে রাখো। তুমি আমাকে ভুল বুঝছো। আমি জানি যে তুমি কোনো মেয়েকে সহ্য করতে পারো না। আমি শুধু তোমাকে একটু দেখার জন্য, তোমার কাছে কিছুক্ষণ থাকার জন্য আসতাম। চলে যাও তুমি। রিবন বেশ রেগে কথাটা বলল। অবন্তী হরিণী চোখ থেকে টপ টপ করে পানি ঝরতে লাগলো। এক রাশ দুঃখ নিয়ে অবন্তী অদৃশ্য হয়ে গেল। রিবন দুই হাত মাথায় চেপে ধরে মেঝেতে বসে পড়ল। তাকে খুব বেশি বিরক্ত মনে হচ্ছে। সে তার হাত থেকে আংটিটা খুলে ছুঁড়ে ফেলে দিল। কিছুক্ষণের মধ্যেই রিবনের রাগ হতে লাগলো। রাগ আস্তে আস্তে বাড়তে লাগলো। তার শরীরের রং আস্তে আস্তে লাল হয়ে আসছে। চোখগুলোও লাল হয়ে গেছে। শরীরের রগগুলো ফুলে ফুলে উঠেছে। রিবন তার এই রাগ সহ্য করতে পারছে না। সে দু হাত নিজের মাথায় চেপে ধরে চিৎকার করে উঠল। অবন্তী খোলা আকাশের নিচে একটা পাহাড়ের উপরে বসে আছে। তার মন খারাপ। হঠাৎ সে তার পিছনে কারো উপস্থিত টের পেল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দিল না। পিছন থেকে একটা ছায়া এসে অবন্তীর পাশে বসলো। অবন্তী তখন কোনো প্রতিক্রিয়া দিল না। ছায়াটি মুহূর্তে একটা মেয়ের আকার ধারণ করে। মেয়েটি কোনো সাধারণ মেয়ে না। এই মেয়েটা হলো ভ্যাম্পায়ার কুইন। ভ্যাম্পায়ার কুইন অবন্তীর দিকে তাকিয়ে বলল, তুই কি জানিস রিবন কেন তোর উপরে রেগে আছে? অবন্তী বেশ আশ্চর্য হয়ে ভ্যাম্পায়ার কুইনের দিকে তাকালো। ভ্যাম্পায়ার কুইন আবার বলা শুরু করলো, আসলে তোর স্বামী এখন আমার হাতের মুঠোয়। তুই যতই চেষ্টা কর না কেন রিবনকে তুইও জীবনেও পাবি না। আমি তোর নিজ মনের ইচ্ছা কোনোদিন পূর্ণ হতে দেব না। এখনই তুই রিবনকে পাবার স্বপ্ন দেখিস। ওকে আমি চাই। এই এইবার আমি আমার লক্ষ্য পৌঁছানোর জন্য যা খুশি করতে পারি। তুই শয়তান। এই শয়তানের জীবনে থেকে মুক্তি পাওয়ার জন্য তোর স্বামীকে চাই। তুই চিন্তা করিস না, তোকে আমি বিধবা বানাবো না। শুধু আমার তোর সতীন হয়ে যাব। কতটা নিচ মনের তুই। এই জন্য তোকে আমার বোন বলতে ভালো লাগে। আমাদের সম্পর্কটা কত সুন্দর, তাই না? রিবনকে তুই কোন স্বার্থে ব্যবহার করতে পারবি না। আমি তোকে সফল হতে দেব না। সে দেখা যাবে। ভ্যাম্পায়ার কুইন বড় বড় দাঁত বের করে একটা পঁচাশি হাসি দিয়ে আকাশে উড়াল দিল। অবন্তী চুপ করে বসে আছে। আসলে ভ্যাম্পায়ার কুইন অভিশপ্ত আত্মা। তার এই অভিশাপের কারণ হলো রিবনকে যখন সে আগে জীবনে তার ভালোবাসার সাথে এক হতে দেয়নি, তখনও সেই অভিশাপ পায়। সেই অভিশাপের কারণে ভ্যাম্পায়ার কুইন দিনের বেলায় কিছু দেখতে পায় না। সেই অভিশাপের প্রভাব আরও ভয়ঙ্কর ছিল। কিন্তু তার কিছু ভালো কাজের জন্য সে কিছুটা রক্ষা পেয়েছে, কিন্তু তার শক্তি অর্ধেক হয়ে গেছে। আর এখন সে তার নিজ সাম্রাজ্য শাসন করতে পারবে না। এই অভিশাপ থেকে মুক্তি এখন একমাত্র উপায় হলো, যার কারণে অভিশাপ পেয়েছে তার সম্পর্কে এসে থাকতে হবে। রিবন মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার কোনো জ্ঞান নেই।
সকাল হয়ে গেছে। হঠাৎ রিমনের চোখ খুলে যায়। চোখগুলো লাল লাল হয়ে আছে, যেন পুরোটাই রক্তে গোলা। হঠাৎ রিমনের ঘরের দরজায় কেউ ঠক ঠক আওয়াজ করে আর ডাকতে থাকে, খোকা বলে ডাক দেওয়ার বুঝতে কোনো অসুবিধা হলো না যে দরজার বাইরে রিমনের মা এসেছে। রিমন কটমট চোখে দরজার দিকে তাকালো, তারপর নিজের ঘরের চারপাশে একবার ভালো করে দৃষ্টিপাত করে হাত মুঠো শক্ত করে ধরে আর এক প্রকার হন হন করে দরজার দিকে এগিয়ে যায়। রিমন তার ঘরের দরজা খুলেই তার মাকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল। রিমনের এইরকম অদ্ভুত ব্যবহার তার মা অনেকটা ভাপাচাকা খেয়ে যায়, কিছু বুঝে উঠতে পারে না। এদিকে রিমনের বাবাও আবার নিজের কাজে চলে গেছে। রিমনের মা কি করবে ভেবে পাচ্ছে না। কোনো উপায় না দেখে সে রিমনের পিছনে পিছনে আসতে লাগলো। রিমন ততক্ষণ তার লাগালের বাইরে চলে গেছে। রিমন মা বাইরে অনেক খুঁজে রিমনকে পেল না। অবশেষে বাধ্য হয়ে সে রিমনের বাবাকে ফোন করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলল। রিমনের বাবা আসতেই রিমনের মা পুলিশের কাছে যাবে বলে জানায়। কিন্তু রিমনের বাবা আর কিছুক্ষণ রিমনকে খোঁজার সিদ্ধান্ত নেয়। রিমনের মাও বাধা না দিয়ে সব জায়গাতে খোঁজ নিতে লাগলো। রিমনের মা তার সব বন্ধুদের সাথে যোগাযোগ করে, কিন্তু কেউ রিমনকে কোনো খবর দিতে পারে না। আস্তে আস্তে রাত হয়ে যায়, অন্ধকার বেড়ে যায় অনেক। রিমনের মা আর বাবা তখন তাদের একমাত্র ছেলেকে খুঁজে যাচ্ছে। অবশেষে বাধ্য হয়ে তারা দুজনে একসাথে থানায় যায়, কিন্তু থানা থেকে তেমন কোনো সাহায্য পাওয়া যায় না। পুলিশরা তাদের সাহায্য করার পরিবর্তে রিমনের নামে বিভিন্ন খারাপ মন্তব্য করতে থাকে। অনেকটা হতাশা নিয়ে রিমনের মা আর বাবা বাড়ি ফিরে আসে। তারা খুব ক্লান্ত, সারা দিন খাওয়া নেই দাওয়া নেই। প্রায় রাত 2:30 পার হয়ে গেছে। চারপাশে নিঃশব্দতা ভেঙে গাছ শিরশির করে ওঠা একটা আওয়াজ শুনতে পেল রিমন। আওয়াজটা শুনে রিমনের যেন ঘোর কাটল। সে ব্যস্ত হয়ে চারপাশে তাকিয়ে দেখতে লাগলো সে কোথায় তার নিজেও জানা নেই। অন্ধকার খুব বেশি, রিমন নিজের হাতও দেখতে পাচ্ছে না। এদিকে গা শিরশির করা আওয়াজটা আবার রিবনের কানে আসলো। রিবন কিছুটা ভয় পাও, কারণ আওয়াজটাই ছিল গা শিরশির করার মতো। রিবন ভয়ে ভয়ে চারপাশটা ঘুরে দেখতে লাগলো। তার কাছে কোনো ফোনও নেই। হঠাৎ রিবনের কানে একটা নুপুরের নিকটন শব্দ এলো। শব্দটা আস্তে আস্তে রিবনের দিকে আসছে বলে মনে হয়। রিবন শব্দটা অনুসরণ করতে লাগলো। আনুষিক একটা কান্নার আওয়াজ শুনে রিবন থেমে গেল। গল্পটা লেখক রিবন হোসেন। ধূমকেতু। আওয়াজটা একটা মেয়ের ছিল, মনে হয় কোনো যুবতী মেয়ের বুক ফাটা হাহাকার এটা। রিবন নুপুরের নিক্কণ ছেড়ে কান্নার আওয়াজটা অনুসরণ করতে লাগলো। রিবন ভয়ে হাত পা সব কাঁপতে লাগলো। রিবন কিছু বুঝতে পারছে না যে সে ভয় পাচ্ছে কেন। রিবন খুব একটা ভয় টর পায় না। সে ছোটবেলা থেকেই বেশ সাহসী প্রকৃতির। আস্তে আস্তে রিবনের পা থেমে মেরুদণ্ড পর্যন্ত হিম হয়ে আসছে। সে আর হাঁটতে পারছে না, পা অবশ হয়ে যাচ্ছে ক্রমশ। রিবন অবশেষে একটা জায়গায় থেমে যায়। সে আর হাঁটতে পারছে না, তার পা যেন জমে গেছে। হঠাৎ রিবন অনুভব করে যে কেউ তার পা থেকে হাত বুলিয়ে উপরের দিকে আসছে। তার পা ইতিমধ্যে অবশ হয়ে গেছে, শিরদাঁড়া চনচন করতে শুরু করে দিয়েছে। তার উপরে আবার শরীরের আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে। হাতটা ক্রমশ রিবনের শরীরের উপরের দিকে আসছে। কিছুক্ষণের মধ্যেই চারপাশে আলোকিত হয়ে উঠল।
দিনের আলোর মতো ঝলমল করে উঠল। চারদিকে রিবন প্রথমে পায়ের দিকে তাকালো, দেখলো যে পায়ের কাছে কিছু নেই। রিবন নিজের পা নাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। হঠাৎ তার কানে আবার সেই নুপুরের নির্কন্দ শব্দ এলো। রিবন চারপাশে তাকিয়ে দেখলো যে সে একটা কবরস্থানে দাঁড়িয়ে আছে। রিবন সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। এত আলোর মধ্যেও রিবনের ভয় করতে লাগলো। রিবন মনে মনে দোয়া পড়তে লাগলো। সেই নুপুরের নির্কন্দ শব্দ আস্তে আস্তে রিবনের পিছনে চলে আসে, কিন্তু রিবন পিছনে তাকাতে পারছে না। তার শরীরের নিচের অংশ পুরো জমে গেছে। আনসিক রিবনের কাঁধে কেউ আলতো করে নিজের হাতটা রাখলো। রিবন সারা শরীর কাঁপুনি ধরে গেল সাথে সাথে। হাতটা আস্তে আস্তে কাঁধের উপর থেকে বুকের দিকে আসছে। রিবন সেই হাতটা দেখার চেষ্টা করলো। রিবন নিশ্চিতভাবে বলতে পারে যে হাতটা একটা নারীর, আর সেই মেয়েটা খুব সুন্দর। সেই হাতটা আস্তে আস্তে রিবনের গলার কাছে এসে গলায় একেবারে চাপ দিয়ে ধরে, খুব জোরে চাপ দেয়। রিবন গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। সে প্রাণপণে কিছুই বলার চেষ্টা করছে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। কিছুক্ষণের মধ্যে রিবন অজ্ঞান হয়ে পড়ে গেল। চারপাশে আবার নেমে এলো রাতের সেই ভয়ানক অন্ধকার। কিছু দেখা যাচ্ছে না।